গুড ইভিনিং। চলো আজকে আমরা পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র নিয়ে আলোচনা করব। তোমাদের কয়েকজন বন্ধুর সাথে আজকে আমার দেখা হয়েছিল, তো তাদের কাছ থেকে যা বুঝতে পারলাম যে ভিডিওগুলো নাকি বড় হওয়ার জন্য দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে, বেশি এমবি খরচ হয়ে যাচ্ছে তোমাদের। তাই চেষ্টা করছি ভিডিওগুলো ছোট ছোট করার। এই জন্য আমি শুধু মূল অংশগুলোই এখানে বলবো। পরবর্তী সময়ে যখন স্কুল খুলবে তখন আবার এগুলো ডিটেলস আলোচনা করব। ক্লাসে যেমন তোমাদেরকে প্রত্যেক অঙ্গ বা প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু অজানা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে ওগুলো বলার অবকাশ নেই। ডাইরেক্ট আমরা টপিকসটা আলোচনা করব। আর তোমাদেরকে বলবো টেক্সট বইটা খুব ভালো করে রিডিং দাও। এই পড়াটার সঙ্গে সঙ্গে টেক্সট বইটা বারবার পড়ো। এরপরেও যদি কিছু সমস্যা থাকে তখন স্কুল খোলার পর তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো আজকে তাহলে আমাদের এই পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র নিয়ে আলোচনা শুরু করা যাক। দেখো, এই এখানে একটা আমাদের মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত যে একটি নল আছে সেটাকেই বলা হয় পৌষ্টিক নালী। মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত এর মোট দৈর্ঘ্য প্রায় 30 ফুট। তো এই যে নলের মতো অংশটি আছে, এর বিভিন্ন অংশের বিভিন্ন রকম নাম আছে, সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন অঙ্গগুলোকে একসঙ্গে আমরা বলি পরিপাকতন্ত্র। এর কাজ কি? এই পরিপাকতন্ত্র আমাদের খাদ্য গ্রহণ, পরিপাক বা পাচন, শোষণ ও বহিষ্করণ এই কাজগুলো করে থাকে। তাহলে পৌষ্টিকতন্ত্রের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও বহিষ্করণ। তাহলে পৌষ্টিকতন্ত্র কাকে বলবো? পৌষ্টিকতন্ত্র কাকে বলবো? যে তন্ত্রের মাধ্যমে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও বহিষ্করণ ঘটে তাকেই বলা হয় পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্রের প্রধান ভাগ হলো দুটো অংশের। পৌষ্টিকতন্ত্রের প্রধান দুটো অংশ, একটিকে বলা হয় পৌষ্টিক নালী, আরেকটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো আজকে আমরা শুধু পৌষ্টিক নালী নিয়ে আলোচনা করব। পরবর্তী যে ভিডিওটা তোমাদের জন্য করব সেখানে পৌষ্টিক গ্রন্থি নিয়ে আলোচনা করব। তো এখানে পৌষ্টিক নালী নিয়ে মূলত আলোচনা করব। এই পৌষ্টিক নালী ছবিতে দেখো, এই মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। তাহলে পৌষ্টিক নালী মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত একটি নালী বিশেষ। এর মাধ্যমে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও বহিষ্করণ সম্পন্ন হয়। তা আমরা পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলোকে পার্ট পার্ট, এখানে পুরো ছবিটা আছে, আমরা পার্ট পার্ট করে এর বিভিন্ন অংশগুলোর সঙ্গে পরিচিত হব। তাহলে পুরো পৌষ্টিকতন্ত্রটা দেখো, এখানে মুখছিদ্র, পরবর্তী অংশ এটাকে বলা হয় খাদ্যনালী, পরে আছে আমাদের পাকস্থলী, পরে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র। এই পার্টগুলো নিয়ে আমরা একটা একটা আলোচনা করি। কি লেখা আছে এখানে? যে তন্ত্রের মাধ্যমে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও বহিষ্করণ ঘটে তাকে পৌষ্টিকতন্ত্র বলে।
পৌষ্টিকতন্ত্রের প্রধান দুটি ভাগ হলো পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। এই পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলি হলো মুখ, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্র। তাহলে এই 6টি অংশকে আমরা আলাদা আলাদাভাবে চলো জানার চেষ্টা করি। এটা কি? মুখ। আমাদের মুখ মস্তিষ্কের অঙ্কদেশে নাসিকার ঠিক নিচে আমাদের মুখটি অবস্থিত। মুখ দুটি অংশে বিভক্ত। আমাদের ওষ্ঠদ্বয় দ্বারা পরিবেষ্টিত যে অংশ, অর্থাৎ উপরের ঠোঁট ও নিচের ঠোঁট দ্বারা পরিবেষ্টিত যে অংশ, তাকে বলা হয় ভেস্টিবিউল। আর মুখের ভিতরের যে অংশ, অর্থাৎ ভেস্টিবিউলের পরবর্তী যে প্রসারিত অংশ, তাকে বলা হয় মুখবিবর। এই মুখবিবরের মধ্যে আবার 3টে অংশ আছে: প্যালেট, জিহ্বা ও দাঁত। প্যালেট কাকে বলে? মুখবিবরের ছাদকে। দেখো এখানে এই যে কার্সারটা যেখানে আছে, এই মুখবিবরের ছাদকে বলা হয় প্যালেট বা তালু। এই প্যালেটের সামনের দিকের যে অংশটা, সেটা হচ্ছে শক্ত, তাই একে শক্ত তালু বা হার্ড প্লেট বলে। এবং পশ্চাৎ ভাগের যে তালু, তাকে বলা হয় সফট প্লেট বা নরম তালু। নরম তালুর শেষ ভাগে একটা ছোট লম্বা মতো অংশ আছে, যে কার্সারটা আমি যেখানে রাখছি, যে ছোট্ট লম্বা মতো অংশ আছে, এর নাম হচ্ছে উভুলা। এটা খুব বড় হা করে তোমরা দেখবে, বন্ধুরটা দেখার চেষ্টা করবে, দেখবে তার গলার একেবারে মুখের শেষ প্রান্তে সফট প্লেটের শেষ ভাগে একটা ছোট্ট লম্বা মাংসলঙ্গ দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে উভুলা। আর মুখবিবরে যে গুরুত্বপূর্ণ অঙ্গটি থাকে, তার নাম হচ্ছে আমাদের জিহ্বা। এটা আমাদের কি? স্বাদেন্দ্রিয়, তাই তো? জিহ্বা আমাদের স্বাদেন্দ্রিয়, স্বাদ গ্রহণে সহায়তা করে। তা আমাদের এই জিহ্বাটি মুখবিবরের মেঝেতে লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক ভাঁজ দিয়ে আটকানো থাকে। এর উপরিতলে থাকে অসংখ্য স্বাদ কোরক, যারা স্বাদ গ্রহণে সহায়তা করে। জিহ্বার অগ্রভাগে মিষ্ট স্বাদ, পশ্চাৎভাগে তিক্ত স্বাদ, আর দুই পাশে যথাক্রমে অম্ল ও লবণাক্ত স্বাদ গৃহীত হয়। এই জিহ্বার এই বিভিন্ন পার্টগুলো মনে রাখবে যে কোন অংশে কোন স্বাদটা গৃহীত হয়। কি কাজ করে জিহ্বা? জিহ্বার কাজ হচ্ছে স্বাদ গ্রহণে সাহায্য করা, খাদ্যবস্তুকে গলাধকরণে সাহায্য করে, অর্থাৎ যে খাবারটা আমরা মুখে গ্রহণ করছি সেটাকে গিলতে সাহায্য করছে, গলাধকরণে সাহায্য করে। আর আরেকটার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে। আর কি আছে মুখের মধ্যে? মুখের মধ্যে আছে, এখানে দেখো যে ছবিতে আছে 32টা দাঁত। এই দাঁতগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে। মানুষের দুটি চোয়ালে, অর্থাৎ উপরের চোয়াল ও নিচের চোয়ালে 16টি করে মোট 32টি দাঁত থাকে। তো আমাদের এই দাঁত দুবার দাঁত ওঠে, তাই তো? ছোটবেলায় তোমাদের যে দাঁতগুলো ছিল, সেই দাঁতগুলো কিন্তু পড়ে গেছে, এখন আর নেই, তাই তো? সবারই একবার দাঁত ভেঙেছে। তো ছোটবেলার যে দাঁতগুলো, সেই দাঁতগুলোকে বলা হয় দুধে দাঁত। আর এখন যে দাঁতগুলো তোমাদের আছে, এগুলোকে বলা হয় স্থায়ী দাঁত। এই দাঁতগুলো ভেঙে গেলে কিন্তু আর বেরোবে না। তা আমাদের স্থায়ী দাঁতের সংখ্যা হচ্ছে দুটো চোয়ালে 16টি করে, মোট 32টি। আর দুধে দাঁতের সংখ্যা হয় 20টি। এটাও মনে রাখবে যে মানুষের দুধে দাঁতের সংখ্যা 20টি। মোটামুটি 18 থেকে 25 বছর বয়সের মধ্যেই দাঁত ওঠা শেষ হয়ে যায়। যদি ঠিকঠাক আমাদের পুষ্টি হয়, তাহলে এই সময়ের মধ্যেই দাঁত উঠে শেষ হবে।
তো যেহেতু আমাদের দু ধরনের দাঁত আছে, অর্থাৎ দুধে দাঁত ও স্থায়ী দাঁত, তাই এই দাঁতকে, মানুষের দাঁতকে ডাইফিডন্ট দাঁত বলে। আবার আমাদের এই দাঁতগুলো সবগুলো কি দেখতে একই রকম? এর গঠন একই রকম নয়। দেখুন, নিজেদের দাঁতগুলোকে আয়নার কাছে দেখবে, সব দাঁতগুলোর গঠন কিন্তু একই রকম নয়, এগুলো কিন্তু আলাদা আলাদা, দেখতেও আলাদা, তাদের কাজও আলাদা। তা আমাদের 4 রকমের দাঁত দেখতে পাই। তো যেহেতু আমাদের বিভিন্ন প্রকারের দাঁত আছে, তাই মানুষের দাঁতকে হেটেরোডন্ট দাঁতও বলে। আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই দাঁতগুলো কোথায় রাখা আছে? মুখবিবরের মধ্যে সাজিয়ে রাখা আছে চোয়ালের মধ্যে। চোয়ালের মধ্যে অস্থির সঙ্গে বসানো আছে দাঁতগুলো। তাহলে চোয়ালের মধ্যে প্রথিত থাকে বলে এই দাঁতকে থেকোডন্ট দাঁতও বলে। তাহলে মানুষের দাঁত হলো ডাইফিডন্ট, হেটেরোডন্ট এবং থেকোডন্ট প্রকৃতির। তো এই 32টা দাঁতের সংখ্যাগুলো একটু জানবো, যে কোন দাঁত কটা করে আছে। এখানে আমি দাঁতের একটা সংকেত লিখে রেখেছি। এখানে দেখো, এখানে লেখা আছে আই, অর্থাৎ ইনসিজর। এই দাঁতগুলো, ইনসিজর দাঁতের সংখ্যা প্রতি চোয়ালের প্রতি অর্ধে 2টি করে। এই জন্য আমি দেখো এখানে লিখেছি, কারসারটা যেখানে আছে 2/2, অর্থাৎ প্রতি চোয়ালের প্রতি অর্ধে 2টি করে মোট 4টি ইনসিজর দাঁত থাকে। পরে যে এটা লেখা আছে, সি লেখা আছে, এই দাঁতটার নাম হচ্ছে ক্যানাইন। এই দাঁতের সংখ্যা হচ্ছে 4, প্রতি চোয়ালের প্রতি অর্ধে 2টি করে থাকে। তাহলে ক্যানাইন দাঁতের সংখ্যা 4, তাহলে প্রতি চোয়ালের প্রতি অর্ধে 1টি করে থাকে। এটা একটা চোয়ালের এক অর্ধের সংখ্যা দেখানো হচ্ছে, উপরেরটা, আর নিচেরটা হচ্ছে আরেকটা অংশের। তাহলে 4টি আছে ক্যানাইন দাঁত। ইনসিজর দাঁত কটা হলো? 8টি। প্রিমোলার, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা প্রিমোলার, PM হবে। প্রিমোলার 2/2, অর্থাৎ প্রিমোলার দাঁতের সংখ্যাও হচ্ছে আমাদের 8টি। প্রতি চোয়ালের প্রতি অর্ধে 2টি করে আছে, এই জন্য 2/2 লিখেছি। তারপরের দাঁতটি, এই দাঁতের ছবিটা তো দেখো, একেবারে ভিতরের যে দাঁত, এগুলোকে বলা হয় মোলার দাঁত। প্রতি চোয়ালের প্রতি অর্ধে 3টে করে দাঁত থাকে, এই জন্য এখানে লিখেছি M এর কাছে মোলার দাঁতের সংকেত M, 3/3, অর্থাৎ প্রতি চোয়ালের প্রতি অর্ধে 3টি করে। ছবিটিতে দেখো, একেবারে শেষের যে 3টে দাঁত, 1, 2, 3, এগুলো হচ্ছে মোলার দাঁত। তাহলে একটা চোয়াল, এটা পুরো চোয়ালের একটা অর্ধে 3টা মোলার দাঁত আছে, আর এই পাশে আরও 3টে মোলার দাঁত আছে। তাহলে একটা চোয়ালে, নিচের চোয়ালে 6টা মোলার দাঁত, উপরের চোয়ালেও ঠিক একই রকমভাবে 6টি মোলার দাঁত আছে, অর্থাৎ মোলার দাঁতের মোট সংখ্যা হলো 12টি। তো দাঁতের এই সংকেতটা লিখে রাখবে, খুব ভালো করে এটা মনে রাখবে। I 2/2, C 1/1, PM লিখবে, এখানে শুধু P লেখা হয়ে গেছে, PM 2/2, আর M অর্থাৎ মোলার 3/3। তাহলে টোটাল হলো একটি চোয়ালে 16টি। তাহলে 2টি চোয়ালে, অর্থাৎ উপর নিচ 2টি চোয়াল মিলে মোট দাঁতের সংখ্যা আমাদের 32টি। দাঁতের কাজ কি? দাঁত খাদ্যবস্তুকে কাটতে, ছিঁড়তে এবং চর্বণে সহায়তা করে। আমরা যখন শক্ত রুটি খাচ্ছ, রুটি যদি একটু শক্ত হয়ে যায়, তাহলে ছিঁড়তে সাহায্য করে দাঁত। আবার যে কোনো খাবার খাই, সেই খাবারকে ভালো করে চর্বণ করতে সাহায্য করে, যাতে করে আমাদের পাকস্থলিতে গিয়ে সেই খাদ্যকে হজম করতে সুবিধে হয়। তাহলে দাঁতের
কাজ এবং দাঁতের সংকেত খুব ভালো করে মনে রাখবে। এর পরবর্তী অংশ আমরা যাব গলবিল। মুখবিবরের পরবর্তী 5 থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট অংশ যাকে গলবিল বলা হয়। এই গলবিলের 3টে অংশ আছে। নাসা গলবিল, এখানে দেখো লেখা আছে নেসোফেরিংস অর্থাৎ নাসা গলবিল। পরবর্তী অংশ মুখ গলবিল, ওরোফেরিংস, আর শেষের অংশটি হচ্ছে আমাদের স্বরগলবিল। তাহলে গলবিলের 3টে অংশ। গলবিল কোনটা? মুখবিবরের পরবর্তী 5 থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট অংশ। আমাদের পৌষ্টিকনালীর মোট দৈর্ঘ্য কত বললাম? 30 ফুট। তার মধ্যে গলবিল হচ্ছে 5 থেকে 6 ইঞ্চি লম্বা। মুখবিবরের পরবর্তী 5 থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট যে অংশ তাকেই গলবিল বলে। এর 3টে পার্ট, নাসা গলবিল, মুখ গলবিল ও স্বরগলবিল। গলবিলের কাজ কি? খাদ্য ও শ্বাসবস্তু চলাচলের সাধারণ পথ হিসেবে কাজ করে। অর্থাৎ গলবিল দিয়ে আমরা যে নাক দিয়ে যখন বায়ু গ্রহণ করছি সেই বায়ুও আসছে, আবার মুখ দিয়ে যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্যও আসছে। অর্থাৎ গলবিল হচ্ছে একটা কমন পথ। তাহলে এটা সাধারণ পথ হিসাবে কাজ করে। এই গলবিলের পরে শুরু হবে আমাদের খাদ্যনালী বা যাকে বলা হয় গ্রাস নালী। তাহলে গলবিলের পরবর্তী অংশ হচ্ছে গ্রাস নালী। গলবিলের পরবর্তী অংশের নাম হচ্ছে গ্রাস নালী, যার দৈর্ঘ্য 10 থেকে 12 ইঞ্চি। গ্রাস নালী গলবিল থেকে উৎপন্ন হয়ে গ্রীবাদেশের মধ্য দিয়ে বিস্তৃত হয়ে মধ্যচ্ছদা অতিক্রম করে পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। এর কাজ কি? গ্রাসনালী, এই গ্রাসনালীর যে পেশি সেখানে বিশেষ ধরনের চলন দেখা যায় যাকে পেরিস্টালিক চলন বলে। এটা ক্রমসংকোচন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যকে বা খাদ্যের দলাকে পাকস্থলীতে পৌঁছাতে সাহায্য করে। দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, ধরো আমরা মুখ দিয়ে খাবার খাই, সেটা পেটের দিকে যাচ্ছে। কারণ কি? তোমাদের অনেকেই বলে থাকো যে পেট বা পাকস্থলী নিচ দিকে আছে তাই নিচের দিকে যাচ্ছে। তো ধরো তুমি শুয়ে আছো, শুয়ে শুয়ে অনেকেই দেখো খাবার খাও, তাহলে সেই খাবার তো শুয়ে থাকলেও পাকস্থলীর দিকে যাবে। আবার এমনও হতে পারে যে তুমি একটা গাছের ডালে ঝুলে দিয়েছো, ও কোনোভাবে পাগুলো ওখানে পেঁচিয়ে ঝুলে আছো, তুমি মুখ দিয়ে কিছু খেলে, সেটা তাহলে পাকস্থলীর দিকে যাবে কি? পাকস্থলী তো তাহলে তোমার উপরের দিকে আছে, অভিকর্ষের বিপরীতে খাবার পৌঁছাবে পাকস্থলীতে? কি মনে হয়? খাবার কিন্তু পৌঁছাবে। তাহলে আমি শুয়ে থাকি বা নিচু হয়ে থাকি বা মাথা নিচু করে উপরে পা করে আছি, যেভাবেই থাকি না কেন, মুখ দিয়ে খাদ্য গৃহীত হলে সেই খাদ্য গ্রাস নালী দিয়ে পাকস্থলীতে পৌঁছাবে। এটাই হচ্ছে আমাদের গ্রাস নালীর বিশেষ বৈশিষ্ট্য, যেখানে এখানের এই পেশি বারবার সংকুচিত প্রসারিত হয়ে খাদ্যের দলাকে পাকস্থলীতে পৌঁছে দেয়। তাহলে গ্রাস নালীর কাজ হলো খাদ্যবস্তুকে মুখ দ্বারা যে খাদ্য গৃহীত হয় সেই খাদ্যবস্তুকে পাকস্থলীতে পৌঁছে দেওয়া। তাহলে এবার আমরা গ্রাস নালীর পরবর্তী অংশে চলে যাই। এটা হচ্ছে পৌষ্টিক নালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যাকে বলা হয় পাকস্থলী বা স্টোমাক। তাহলে গ্রাস নালীর পরবর্তী যে আকৃতি বিশিষ্ট থলির মতো অংশ, দেখো প্রায় ইংরেজি যে অক্ষরের মতো যে আকৃতি বিশিষ্ট একটি থলির মতো অংশ। এই পাকস্থলীর 4টি অংশ। এই প্রান্তটাকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত, উপরের অংশকে বলা হয় ফান্ডাস, মাঝের অংশকে বলা হয় বডি,
আর শেষের অংশটাকে বলা হয় প্রণালিকা পাকস্থলী। তাহলে পাকস্থলীর 4টি অংশ। তো আমাদের গ্রাস নালী ও পাকস্থলীর সংযোগস্থলে, এই যে গ্রাস নালীটা এখানে এসে পাকস্থলীর সঙ্গে মিলিত হচ্ছে, এখানে কার্ডিয়াক স্ফিংটার বলে একটা স্ফিংটার আছে। আর এই পাকস্থলী আর ক্ষুদ্রান্ত, পাকস্থলী ও ক্ষুদ্রান্তের সংযোগস্থলেও একটা স্ফিংটার আছে যার নাম পাইলোরিক স্ফিংটার। তাহলে স্ফিংটার দুটোর নাম মনে রাখবে। তো এই পাকস্থলীর কাজ কি? পাকস্থলীর কাজ হচ্ছে, পাকস্থলীতে যখন ওই দাঁত দ্বারা চর্বিত এবং মুখের লালারস মিশ্রিত খাদ্য পাকস্থলীতে এসে পৌঁছায়, তখন পাকস্থলীতে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। মনে রাখবে এই খাদ্য দুটির নাম, যে এখানে শুধুমাত্র প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক হয়। এখানে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কোনো প্রকার পরিপাক সম্পন্ন হয় না। এটা খুব ভালো করে মনে রাখবে। পাকস্থলীতে কোনো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় না। এখানে শুধুমাত্র প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। পরবর্তীতে আমরা আলোচনা করব যে কি কারণে এটা হয় না। আর পাকস্থলীর কাজ কি? পাকস্থলীতে জল, স্যালাইন ওয়াটার, গ্লুকোজ, কয়েক প্রকার ওষুধ এগুলো শোষিত হয়। এই যে আমরা ওষুধ খাই, ওষুধ বিভিন্ন ট্যাবলেট বা সিরাপ যাই খাই না কেন, এই সিরাপ যখন পাকস্থলীর সিরাপ বা ওষুধ পাকস্থলীতে গিয়ে পৌঁছায়, এখান থেকেই ওটা শোষিত হয়ে যেতে পারে। অনেক সময় অনেকে ইঞ্জেকশন নিতে ভয় পায়, তাদেরকে তখন ডাক্তার ট্যাবলেট দিয়ে দেয়। তাহলে পাকস্থলীতে ওষুধ, বেশ কিছু ওষুধ পাকস্থলীতে শোষিত হয়। আবার কিছু ওষুধ আছে যারা পাকস্থলীতে শোষিত নাও হতে পারে, পরবর্তী অংশে হয়তো শোষিত হলো। তাহলে পাকস্থলীর কাজ, এর আকৃতি জানলে, আর ওই স্ফিংটার দুটোর নাম। পাকস্থলীর পরবর্তী অংশ। তো এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই পাকস্থলীতে খাবার আসার পর এখানে খাদ্য 4 ঘন্টা মতো থাকে। তাহলে আমি একবার যদি পাকস্থলীতে খাদ্য ঢুকিয়ে দিই, সেই খাদ্য পাকস্থলীতে প্রায় 4 ঘন্টা মতো থাকার পর সেই খাদ্য ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছাবে। এখানে শুধুমাত্র প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়, শর্করা জাতীয় খাদ্যের কোনো রকম পরিপাক এখানে হয় না। তাহলে এর পরবর্তী অংশে চলে যাওয়া যাক, যার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টিন। এটি পাকস্থলীর পরবর্তী সরু নলাকার অংশ। দেখো একটা নাড়িভুড়ির মতো অংশ পেঁচিয়ে অবস্থান করছে, এর নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্ত খুব সরু হয়, 1.5 ইঞ্চি মতো এর ব্যাস, আর দৈর্ঘ্য অনেকটাই লম্বা, প্রায় 20 ফুট পর্যন্ত লম্বা হয় আমাদের ক্ষুদ্রান্ত। এটি পাকস্থলীর পরবর্তী সরু নলাকার অংশ, যার 3টে অংশ আছে: ডিওডিনাম, জেজুনাম ও ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের 3টে অংশ, ডিওডিনাম, জেজুনাম ও ইলিয়াম। পরে গোটা ছবিটা তোমাদেরকে দেখাবো, তখন আবার ওটা বুঝতে পারবে কোন অংশটা ডিওডিনাম, কোনটা জেজুনাম, কোনটা ইলিয়াম। এই ক্ষুদ্রান্তের কাজ কি? এই ক্ষুদ্রান্তে প্রোটিন, ফ্যাট ছাড়াও কার্বোহাইড্রেটও এখানে পাচিত হয়। তাহলে কার্বোহাইড্রেটের পাচন ক্ষুদ্রান্তে এসে হচ্ছে, পাকস্থলীতে কিন্তু কার্বোহাইড্রেটের পাচন বা পরিপাক হয়নি। ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক হওয়ার পর যে সরল অংশ তৈরি হয়, খাদ্যের যে সরল অংশ, অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই উপাদানগুলো ক্ষুদ্রান্তে শোষিত হয়। তাহলে ক্ষুদ্রান্তে
পরিপাক হওয়ার পর খাদ্যের যে সরল অংশ অর্থাৎ যা শোষণযোগ্য খাদ্য উপাদান সেগুলো শোষিত হয়। এই সরল উপাদানগুলোর কি কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। অর্থাৎ যদি আমরা শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য পরিপাক হওয়ার পর গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজে পরিণত হয় এবং সেই উপাদানগুলো আমাদের ক্ষুদ্রান্তে শোষিত হয়। প্রোটিন পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আর ফ্যাট জাতীয় খাবার অর্থাৎ চর্বি জাতীয় খাবার পরিপাকের পর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হওয়ার পর শোষিত হয় ক্ষুদ্রান্তে এসে। তাহলে ক্ষুদ্রান্তের কাজ হলো, এর পরবর্তী অংশের নাম হচ্ছে বৃহদন্ত্র। তাহলে চলো এবার আমরা বৃহদন্ত্রটা দেখে নিই। এই হচ্ছে আমাদের বৃহদন্ত্র। এটা দেখো ক্ষুদ্রান্তের চেয়ে এর ব্যাস বড়, মানে ক্ষুদ্রান্তের চেয়ে মোটা, তাই তো? দৈর্ঘ্য কিন্তু ক্ষুদ্রান্তের চেয়ে অনেক কম, কিন্তু এর ব্যাসটা অর্থাৎ মোটা, এটা মোটা নালী। ক্ষুদ্রান্তের পরবর্তী পায়ু পর্যন্ত বিস্তৃত নলাকার অংশ। এর বিভিন্ন অংশগুলোর নাম হচ্ছে সিকাম, কোলন, মলাশয় ও পায়ুনালী। সিকাম কোনটি? এটি ক্ষুদ্রান্তের প্রথম অংশ, যেখানে ক্ষুদ্রান্তের ইলিয়াম সংলগ্ন থাকে। এই অংশটিতে এসে আমাদের ওই ক্ষুদ্রান্তটি এখানে যুক্ত হয়। সিকামের সঙ্গে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স বলে একটা অঙ্গ। এই যে একটা আঙ্গুলের মতো প্রবর্ধক দেখাচ্ছে, এই যে এখানে কার্সারটা যেখানে আছে, এখানে একটা আঙ্গুলের মতো প্রবর্ধক দেখাচ্ছে, বৃদ্ধি দেখাচ্ছে। এর নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সটি তাহলে যুক্ত থাকে সিকামের সঙ্গে। এই অ্যাপেন্ডিক্স হচ্ছে কি? একটা নিষ্ক্রিয় অঙ্গ। অনেকেই শুনেছো, দেখবে অ্যাপেন্ডিক্স অপারেশন অনেকেরই করতে হয়। হঠাৎ দেখবে পেটে প্রচণ্ড ব্যথা, অসহ্য ব্যথা হয়, এবং এক্ষেত্রে তখন অপারেশন করে এই অ্যাপেন্ডিক্সটি কেটে বাদ দিয়ে দেয় ডাক্তারবাবুরা। এই অ্যাপেন্ডিক্স হচ্ছে আমার মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গ। সিকামের পরবর্তী অংশ, যা 4টি অংশে বিভেদিত। সিকামের পরবর্তী অংশ, এটা 4টি অংশে বিভক্ত, 1, 2, 3, 4। এই 4টি অংশকে বলা হয়, এটা হচ্ছে কোলনেরই বিভিন্ন পার্ট। এটাকে বলে অ্যাসেন্ডিং কোলন। এই যে এখানে শুরুতেই আছে অ্যাসেন্ডিং কোলন, পরে মাঝখানে এখানে হচ্ছে ট্রান্সভার্স কোলন, পরে হচ্ছে ডিসেন্ডিং কোলন, আর লাস্টে বা শেষে হচ্ছে সিগময়েড কোলন। তাহলে কোলনের 4টা ভাগ: অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং ও সিগময়েড কোলন। আর সিগময়েড কোলনের পরবর্তী অংশ কোলন থেকে পায়ুনালী পর্যন্ত বিস্তৃত অপেক্ষাকৃত স্থূল ও লম্বাটে অংশ। এই অংশটা, শেষের অংশটা, যার নাম হচ্ছে মলাশয়। এই মলাশয়ে এসে মল সাময়িকভাবে জমা থাকে। এরপরে সেখানে মলের পরিমাণ বৃদ্ধি পেলে, আমাদের যখন মলের বেগ পাই, তখন মল পরবর্তী অংশ মলাশয়ের শেষ ভাগ সরু হয়ে পায়ুনালী গঠন করে, এবং পায়ুনালীর শেষ প্রান্তকে বলা হয় পায়ু ছিদ্র বা এনাস। এই এনাস দিয়ে মল বাইরে যায়। তাহলে এই হলো আমাদের পৌষ্টিক নালীর শেষ অংশটি। তাহলে এর কাজ কি? বৃহদন্ত্রের কোলনে মল উৎপন্ন হয়। মলাশয়ে মল সাময়িকভাবে জমা থাকার পর পায়ুনালীর মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। তাহলে এই যে আমরা মল ত্যাগ করি, এই মল তৈরি হয় বৃহদন্ত্রের কোলনে এসে।
বাকি অংশে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে খাদ্য পরিপাক হয়ে হয়ে আস্তে আস্তে আসছে, যখন আমাদের বৃহদন্ত্রে এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ ততক্ষণে খাদ্যের পরিপাক ক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। পরিপাক ক্রিয়ায় সম্পন্ন হওয়ার পর খাদ্যের যে অবশিষ্ট অংশ তা মল রূপে বাইরে আসবে। তাই মল তৈরি হচ্ছে বৃহদন্ত্রে। আর বৃহদন্ত্রের এই একটি অংশ মলাশয়, যেখানে মল সাময়িকভাবে জমা থাকার পর একটি নির্দিষ্ট সময় অন্তর বা আমাদের ইচ্ছা অনুসারে মানুষ দেখবে আমরা পায়খানার বেগকে নিয়ন্ত্রণ করতে পারি। ওই বায়ুছিদ্রের মাধ্যমে মল দেহের বাইরে নির্গত হয়। এই হলো আমাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলো। চলো এবারে পৌষ্টিকতন্ত্রের ছবিটা একটু দেখে নিই, আর এখানে শেষ করব। তোমাদের কাজগুলো হচ্ছে এই পৌষ্টিক নালীর একটা ছবি, খুব সুন্দর করে একটা ছবি এঁকে কালকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আর এই বিভিন্ন অংশগুলোর কাজগুলো আলাদাভাবে পার্ট পার্ট করে কালকে লিখে হোয়াটসঅ্যাপে পাঠাবে। চলো আমরা প্রথম অংশটি আরেকবার দেখে নিই, পৌষ্টিক নালীর পুরো অংশটা। দেখো এখানে মুখছিদ্র দিয়ে খাবার আসছে। খাবার এখানে সাহায্য করছে জিহ্বা এবং দাঁত। খাদ্য ছোট ছোট টুকরোতে হয়ে এখানে লালাগ্রন্থি থেকে লালারস এসে মিশ্রিত হয়। আমরা কালকে যে ভিডিওটা করব সেখানে আমরা ওই পৌষ্টিক গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করব। এখানে এই লালাগ্রন্থি এসে মিশ্রিত হওয়ার পর গ্রাস নালী দিয়ে খাদ্য আমাদের পাকস্থলীতে এসে পৌঁছাচ্ছে। এই লালাগ্রন্থি থেকে যে লালারস আছে সেখানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক কিছুটা সম্পন্ন হয়। তারপরে চলে আসছে আমাদের খাদ্য, যে খাদ্য খেয়েছি তা পাকস্থলীতে চলে আসার পর এখানে প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক হয়। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যে আমাদের পাকস্থলীতে খাদ্য আসার পর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই খাদ্যের সঙ্গে মিশ্রিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হওয়ার কারণ হচ্ছে যে খাদ্য এসেছে তাকে একটু জীবাণুনাশক করা, এবং এখানে একটা আম্লিক মিডিয়াম সৃষ্টি করা হয় যাতে প্রোটিন একটা জীবাণুনাশক হিসেবে কাজ করে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে যেটা মনে রাখার আগেই বললাম যে এখানে শুধুমাত্র পাকস্থলীতে প্রোটিন ও ফ্যাট পরিপাক হবে। পাকস্থলীর পরবর্তী অংশ ক্ষুদ্রান্ত, এই পেঁচানো অংশটি সবচেয়ে লম্বা অংশ আমাদের পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে